কি হলো? তোরা সবাই চুপ কেন? কেমন লাগলো এই ভূতের গল্প? কেউ তো বললি না কিছু আমাকে। খুব ভালো লেগেছে জেঠু, কিন্তু একটু একটু ভয়ও লাগছে। হ্যাঁ জেঠু, দারুণ লেগেছে। তাহলে তো খুব ভালো। তোদের ভালো লেগেছে এই কথা শুনেই আমার মন ভালো হয়ে যায়। কিন্তু এই বল, তুই এত চুপচাপ কেন বসে আছিস? আসলে জেঠু, আমার না খুব ভয় করছে। আমি বাড়ি যাব। এখন সবাই নিজের নিজের বাড়িতে যা। অনেকটা রাত হয়ে গেছে। এখন না বের হলে তোদের বাড়ির সবাই চিন্তা করবে। কিন্তু জেঠু, আমার খুব ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না। তোরা তিনজন গল্প করতে করতে চলে যা। আর হ্যাঁ লালটু এবং আকাশ, তোরা বল্টুর থেকে বড়, তাই তোরা ওকে ভালো মতো বাড়িতে পৌঁছে দিবি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল সব। হ্যাঁ হ্যাঁ, চল। এই বলে তারা তিনজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল, আর বরুণ জেঠুও নিজের বাড়ির দিকে যেতে লাগলো। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা বেশ অন্ধকার ছিল, পুরো রাস্তা ফাঁকা। তোদের কি মনে হচ্ছে না আজকে রাস্তায় একটু বেশি অন্ধকার? হ্যাঁ, ঠিক বলেছিস। আজকে যদিও অমাবস্যা, তার জন্যই আলো নেই। এই বলেই তারা দেখল তাদের সামনে একটা মস্ত বড় গাছ। বল্টু এমনিতেই খুব ভয় পেয়েছিল, আর এরকম পরিস্থিতি দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল, আর ভয়ে চুপ হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সে জোরে চিৎকার করে উঠল, ভূত! এটা কি বলছিস তুই? আকাশ, ওই দেখ, গাছের পেছনে ছোট্ট মেয়ের ভূত দাঁড়িয়ে আছে। কোথায়? ওই যে ওখানেই। আরে ভূত নয়, সে আমাদের মতনই একজন মানুষ। চল তাড়াতাড়ি বাড়ি চল। বল্টু, তুই খুব ভিতরে, শেষে কিনা একটি মেয়েকে দেখে ভয় পেয়ে গেলি। এরপর তারা নিজের নিজের বাড়িতে চলে গেল। কিন্তু অদ্ভুত বিষয় এই যে সেই মেয়েটি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল, আর জোরে জোরে হাসছিল। পরের দিন তারা তিন বন্ধু আবার সময় মতো মিতালি সংঘ ক্লাবে চলে আসে। ভূতের গল্প শুনবে এই কারণে। তারা বসে একে অপরের সাথে গল্প করছিল। তখনই বরুণ জেঠু সেখানে চলে আসে। তোরা চলে এসেছিস? সত্যি, তোদের মতো ভূতের গল্প শোনা প্রেমী খুব কম জনই আছে রে। তুমি ঠিকই বলেছ বরুণ জেঠু, ভূতের গল্প না শুনলে তো আমাদের ঘুমই আসে না। কিন্তু বরুণ জেঠু, আজ তুমি আমাদের কোন গল্প শোনাবে? যেটা ইচ্ছা হয় গল্প শুনিও জেঠু, কিন্তু একটু কম ভয়ের গল্প, কারণ আমার অনেক ভয় করে। আচ্ছা, আজ আমি তোদের একটি ছোট্ট মেয়ের গল্প শোনাব। সে একদম তোদেরই মতো ছিল, বা তোদের থেকে একটু ছোট। যখন আমি কাজের সূত্রে বাইরে যেতাম এবং সেখান দিয়ে যখন আসতাম, শুনতে পেতাম আমি গ্রামবাসীরা নাকি একটি গাছের পেছনে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। কিন্তু আমি কখনোই সেই মেয়েটিকে দেখিনি। কিন্তু তোরা তো জানিসই আমি ভূতের ব্যাপারে জানতে কতটা আগ্রহী, তাই আর নিজেকে সামলাতে পারিনি। তাই এই ব্যাপারে জানার জন্য ওই গ্রামেরই একটি বৃদ্ধ লোকের কাছে চলে গেলাম। বরুণ জেঠু সকালবেলা গ্রামের রাস্তা দিয়ে সেই বৃদ্ধ লোকটির বাড়ি যেতে থাকে। কিছু সময় পরে সে পৌঁছে যায় তার বাড়িতে। কেউ আছেন? কেউ কি আছেন? কে তুমি? কাকা বাবু, হয়তো তুমি আমাকে চিনবে না। আসলে আমি কিছু জানার জন্য এখানে এসেছি। ও আচ্ছা, বসুন বসুন, বলুন কি জানতে চান আপনি?
আমি প্রায় শুনি যে গ্রামবাসীরা গাছের পাশে কোনো এক মেয়ের আত্মা দেখতে পায়। আমাকে সেই মেয়েটির রহস্যের কথা কিছু বলুন না। তুমি তাহলে সেই মেয়ের সম্পর্কে জানতে এসেছ? সেই মেয়ের ব্যাপারে জেনে তুমি কি করবে? এরকম কোনো ব্যাপার নেই, আসলে আমার এসব ব্যাপারে আগ্রহ বেশি, তাই কি না? আচ্ছা, সেই মেয়ের ব্যাপারে যদি বলি, সে বড়ই অভাগী ছিল। সেই মেয়েটির নাম রিয়া ছিল, আর জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। সে তার বাবার সাথেই থাকতো। রিয়া নিজের বান্ধবীদের সাথে খেলছে আর তার বাবা খাবার বানাচ্ছে। কত সুন্দর ফুল! মা, ওখানে যাস না, পড়ে যাবি। মা, এখানে আয়, আমি তোকে খাইয়ে দেই। রিয়া দৌড়ে নিজের বাবার কাছে চলে আসে। এই যে আমি চলে এসেছি। এরপর রিয়ার বাবা খুব আদরে তার মেয়েকে খাবার খাওয়িয়ে দেয়। রিয়া মা, আমি এখন কাজে বেরোচ্ছি, আর তুই বাইরে বেরুস না কিন্তু। আমি বাইরের থেকে দরজা আটকিয়ে দিচ্ছি। বাবা, আমার এই ঘরে একা থাকতে একদম ইচ্ছা করে না। জানি রে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বাবা। রিয়ার বাবা হতাশ হয়ে কাজে বেরিয়ে পড়ে, রিয়াকে ঘরের মধ্যে বন্ধ করে। কিছু সময় পরে বিকেল হয়ে যায়। রিয়ার বাবা বাড়ি ফিরে খাবার বানাতে থাকে। তখনই রিয়া ঘুমিয়ে পড়েছিল। খাবার বানিয়ে রিয়ার বাবা রিয়াকে ডাকতে যায়। মা, ওঠ মা, রিয়া মা, ওঠ। রিয়া আসতে আসতে নিজের চোখ খুলে নিজের বাবার কোলে উঠে বসে পড়ে, আর হঠাৎই কাঁদতে থাকে। আরে মামা, কি হলো মা, কাঁদছিস কেন? মা, কোথায় তুমি? জানো বাবা, আমি স্বপ্নে মাকে দেখলাম। মা আমাকে ডাকছিল। আমি মার কাছে যাব। বাবা, আমাকে নিয়ে চলো মার কাছে। এই শুনে রিয়ার বাবাও খুব হতাশ হয়ে পড়ে। সে নিজের মেয়েকে শান্ত করানোর জন্য তাকে বাইরে নিয়ে এসে একটা তারা দেখিয়ে বলে, ওই দেখ মা, তোর মা কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। ওটা আমার মা? হ্যাঁ, সে তাড়াতাড়ি চলে আসবে। চল, আমরা ততক্ষণে খেয়ে নেই, না হলে মা খুব রাগ করবে। হ্যাঁ, চলো চলো। এরপর দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রিয়ার বাবা ক্লান্ত হওয়ার কারণে ঘরের দরজা ভালো করে বন্ধ করতেই ভুলে যায়। মধ্যরাতে যখন রিয়ার বাবা ঘুমিয়েছিল, তখনই হঠাৎই রিয়ার ঘুম ভেঙে যায়। সে নিজের মাকে দেখার জন্য বাইরে চলে আসে, আর সেই তারার দিকে যেতে থাকে, আর নিজের মাকে ডাকতে থাকে। মা, ও মা, মা। কিন্তু সামনে একটি বড় গাছের সামনে একটি পুকুরে রিয়া পড়ে যায়, আর সেই জায়গায় তার মৃত্যু ঘটে। এটা তো খুব খারাপ হয়েছে মেয়েটির সাথে। হ্যাঁ, সেই সময় থেকেই তার বাবাও শোকে পাগল হয়ে গিয়েছিল। আর তার কিছুদিন পর থেকে মানুষ বলে যে তারা কিছু কিছু সময় সেই গাছের পাশেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক আছে জেঠু, সত্যি কি এটা হয়েছিল? হ্যাঁ, শুনেছি তো তাই, কিন্তু কখনো দেখিনি। আচ্ছা, আজ তাহলে আমি আসি রে। এই বলে বরুণ জেঠু নিজের বাড়ি চলে যায়। তখনই হঠাৎ বল্টু বরুণ জেঠুকে ডাকতে থাকে। বরুণ জেঠু, শোনো। কি হয়েছে রে বল্টু? জেঠু, সেই গাছটা কোথায় আছে? সেই গাছ এই যে সামনে যেতে একটা পুকুর আছে, তার সামনেই। ওই গাছের কথাই আমাকে বলেছিল। আজ আসি আমি রে। বরুণ জেঠুর চলে যাওয়ার পরেই তারা তিনজন একে অপরের দিকে তাকাতে থাকে। মানে আমরা যেটা দেখেছিলাম? হ্যাঁ,
সেই মেয়েটি ভূত ভূত। এই কবরস্থানের পাশ দিয়ে গেলে না গাটা কেমন যেন ছমছম করে ওঠে, তাই না বরুণ জেঠু? তোদের কবরস্থানের পাশ দিয়ে যেতেই গা ছমছম করছে, তাহলে আমার মতন অবস্থায় পড়লে কি করতিস বল? তোমার মতো অবস্থায় পড়লে মানে? তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? সেই ঘটনার কথা তোদের আজ আমি বলবো, কিন্তু এখানে নয়। চল চল তাড়াতাড়ি ক্লাবে যাই, তারপর তোদের সব কথা বলবো। চল। এবার বলো বরুণ জেঠু, তোমার সঙ্গে কি ঘটেছিল গো? আমি তখন রাঙামাটি নামের একটা জায়গার পোস্ট অফিসের পোস্টমাস্টার। রাঙামাটি? বাহ, ভারী সুন্দর নাম তো। নাম যেমন সুন্দর তেমনই সুন্দর গ্রামের পরিবেশ। চারিদিকে লাল মাটি আর ছোট ছোট পাহাড় ঘিরে আছে গোটা রাঙামাটি গ্রামকে। ছুটির দিন বা রবিবার আমি আর নারু মাঝে মাঝেই রাঙামাটির মাথামুড়া পাহাড়ে গিয়ে বসতাম। নারুকে গো বরুণ জেঠু? নারু আমার বাড়িতে কাজ করত, রাঙামাটিরই লোক। তারপর বর্ষাকালের এক বিকেলে আমি আর নারু মাথামুড়া পাহাড়ে গেলাম। বাবু বাড়ি চলেন, আকাশের ভাবগতিক ভালো নয়। আরে আর একটু পরে যাচ্ছি নাড়ু। কিন্তু আজকের দিনটা এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না বাবু। কেন, কি হয়েছে আজকে? আজ হলো ভাদ্র মাসের অমাবস্যা বাবু, তাই এখানে আর বেশিক্ষণ না থাকাই ভালো। আজ ভাদ্র মাসের অমাবস্যা তো কি হয়েছে? এই দিনে এখানে একটু সন্ধে হলেই কান্নার শব্দ শোনা যায়। এই মাথামুড়া পাহাড়ে কান্নার শব্দ? আচ্ছা, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ না বাবু, মাথা আমার ঠিকই আছে। চলেন বাবু চলেন, আর জেদ করবেন না। না নাড়ু, আমি এখান থেকে আজ যাব না। আমি শুনতে চাই সেই কান্নার আওয়াজ। কি ভেবেছ তুমি এইসব আজগুবি কথা বলবে আর আমি সব বোকার মতো বিশ্বাস করে নেব? শুনতে পাচ্ছেন বাবু? পাচ্ছেন শুনতে? কে কাঁদছে নাড়ু? জানি না বাবু, কিন্তু ভাদ্র মাসের অমাবস্যার দিন এই কান্নার আওয়াজ অনেকেই শুনেছে। অনেকেই শুনেছে, কিন্তু আমি তো আজ শুধু শুনবো না, জানবো এই কান্না আসলে কার। আওয়াজটা ওদিক থেকে আসছে। বাবু ওদিকে যাবেন নে? কেন যাব না? কেন, কি আছে ওদিকে? ভূত? নাড়ু, আমি ওই সব ভূতে টুতে বিশ্বাস করি না। ওদিকে একটা খুব পুরনো ইংরেজ আমলের কবরখানা আছে। তুমি কি বলতে চাইছো? ওই কান্নার আওয়াজ ওই কবরখানা থেকে আসছে? হ্যাঁ বাবু, কবরখানা থেকেই আসছে। তাহলে তো আমাকে ওই কবরখানায় যেতেই হবে। ওই কবরখানায় যাবেন নে বাবু, যাবেন নে? আমি যাবই নাড়ু, আমি যাবই। তারপর ওই কবরখানায় গিয়ে কি দেখলে বরুণ জেঠু? কান্নার আওয়াজটা শুনতে শুনতেই আমি কবরস্থানে ঢুকলাম। আমার পেছন পেছন নাড়ুও ছুটে এলো। হঠাৎ দেখলাম একজন লোক হাতে একটা হ্যারিকেন নিয়ে আমাদের সামনে এলো। তারপর বলল, কেন এসেছেন এখানে? কি চান? আগে বলুন তো আপনি কে, আর এখানেই বা কি করছেন? আমি যেই হই না কেন সেসব জেনে আপনার কোনো কাজ নেই। ভালো চান তো এক্ষুনি এখান থেকে ফিরে যান। হ্যাঁ বাবু, এই কবরখানা থেকে তাড়াতাড়ি চলেন, এখানে আপনার বিপদ হতে পারে। এই কান্নার আওয়াজটা কার সেটা না জেনে আমি এখান থেকে কিছুতেই যাব না নাড়ু, কিছুতেই যাব না। বলুন তো, বলুন বলুন আমাকে, কে এইভাবে করুণ সুরে কাঁদছে? কে কে কাঁদছে? তা কি হবে জেনে বাবু? যে কাঁদছে সে কখনো আর আপনার সামনে আসবে না, বুঝেছেন? কেন আসবে না? কেন? ও যে আর আসতে পারে না, কাউকে বলতে পারে না ওর দুঃখের কথা, শুধু কাঁদে। কিন্তু আমি সব জানি।
সব। আপনি সব জানেন? তাহলে বলছেন না কেন? আমাকে বলুন। তাহলে আপনারা আসুন আমার সাথে। এই কবরখানার ভেতরে একটা ভাঙাচোরা ঘর আছে, সেখানে বসেই সব কথা বলবো আপনাদের। ভাঙাচোরা ঘর? বেশ, চলুন। না বাবু, যাবেন না, যাবেন না, ওর সাথে যাবেন না। আপনি বরং বাড়ি চলেন, বাড়ি চলেন বাবু। না, তুমি থামো। সব না জেনে আমি এখান থেকে বাড়ি যাব না। বলুন, ওই কান্নার ব্যাপারে আপনি কি জানেন? আজ থেকে অনেক বছর আগে, ইংরেজ আমলের কথা। ইংরেজ আমল? হ্যাঁ, ইংরেজ আমল। সাহেবদের অত্যাচারে তখন রাঙামাটি গ্রামের ছোট বড় সবাই খুব বিরক্ত। রাঙামাটির সব লোক তখন সাহেবদের হাত থেকে মুক্তি চাইছিল। রাঙামাটি গ্রামে জ্বলে উঠেছিল স্বাধীনতার মশাল, আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল মুনিয়া। মুনিয়া? কই, এমন স্বাধীনতা সংগ্রামীর নাম তো আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ছে না। দেশের স্বাধীনতা সংগ্রামের সব ইতিহাস কি আর মানুষ জানে বাবু? কত ঘটনাই আছে যা সময়ের গহ্বরে হারিয়ে গেছে। তাই মুনিয়ার কথাও আজ আর কেউ মনে রাখেনি। কিন্তু জানেন বাবু, সেই সময় ইংরেজরা মুনিয়ার মাথার দাম রেখেছিল 10,000 টাকা, জীবিত বা মৃত। তা মুনিয়া এমন কি করেছিল যে ইংরেজরা তার মাথার দাম এত রেখেছিল? মুনিয়া কি করেছিল? তাহলে শুনুন। একদিন রাতে মুনিয়ার কিছু গ্রামবাসী মিলে আক্রমণ করলো রাঙামাটির থানা। সাহেব, আজ তোমাদের অত্যাচারের শেষ রাত। যে থানায় আমাদের ভাই বোনদেরও জোর করে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করো, আজ সেই থানা আমরা জ্বালিয়ে দেব। আক্রমণ! দেখতে দেখতে থানা পুড়ে ছাই হয়ে গেল। এই ঘটনায় সাহেবরা আরো রেগে গেল। পাগলের মতন খুঁজতে থাকলো মুনিয়াকে। তারপর মুনিয়ার নিজেরই দলের এক লোক টাকার লোভে মুনিয়ার খবর সাহেবদের দেয়। সাহেবরা খবর পেয়েই সেই দিন রাতে এই ঘর থেকেই ধরে নিয়ে যায় মুনিয়াকে। এই ঘর থেকে? মানে? যেখানে আপনারা এখন বসে আছেন, এই ঘরেই ইংরেজদের চোখে ধুলো দিয়ে মুনিয়া লুকিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। 10-12 জন ইংরেজ মুনিয়াকে ধরে নিয়ে গেল ওই কবরখানার একদম ভেতরে। আর তারপর, ইউ সোয়াইন, তুই আমাদের থানা জ্বালিয়েছিস, এবার আমরা তোকে শেষ করব, তোকে শেষ করব মুনিয়া। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশের জন্য শহীদ হলো মুনিয়া। স্বামীর মৃত্যুর খবর পেয়েই এই কবরখানায় পাগলের মতন কাঁদতে কাঁদতে ছুটে এলো রূপা। তারপর রূপা আর এই কবরখানা থেকে ফিরে যায়নি বাবু। মুনিয়া শোকে এই কবরখানাতেই কেঁদে কেঁদে বেড়াতো রূপা। তারপর ভাদ্র মাসের অমাবস্যার এক রাতে রূপা মারা গেল। আর তারপর থেকে ভাদ্র মাসের অমাবস্যার রাতে এই কবরখানা থেকে এই রূপার কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? কে আপনি? আমি আমি কে তা জানতে চান? এ কি, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না আপনারা? ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে। কি, এ তো মুনিয়াকে ডাকছে। হ্যাঁ, আমাকেই ডাকছে, আমাকেই ডাকছে। রূপা, রূপা, আমি আসছি রূপা, আমি আসছি তোমার কাছে। মুনিয়া? এতক্ষণ আমি যার সঙ্গে কথা বলছিলাম সে মুনিয়া ছিল? আর ওটা ছিল রূপার কান্নার শব্দ বাবু। দেখতে দেখতে তখন ভোর হয়ে গেছে পাখির ডাকে। আমি আর নারু কবরখানা থেকে ধীরে ধীরে বাড়ি ফিরলাম। এর কিছুদিন পর আমি অবশ্য রাঙামাটি থেকে ফিরে আসি। কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এখনো নাকি ভাদ্র মাসের অমাবস্যাতে ওই কবরখানায় মুনিয়ার জন্য রূপার কান্নার শব্দ
শুনতে পাওয়া যায়। এই লালটু, তুই তখন থেকে দরজার সামনে পায়চারি করছিস কেন রে? হ্যাঁ। এই লালটু, তোর কি হয়েছে বলতো? আরে কটা বাজে খেয়াল করেছিস? বরুণ জেঠু এখনো এলো না। আমরা গল্প শুনবো না? আরে শুনবো তো, তোর এত তাড়া কিসের বলতো? আরে আমার তো পড়াও আছে, না গেলে আবার বকা দেবে। তাহলে তোকে শুনতে হবে না, আমি আর আকাশ শুনে পরে সময় পেলে তোকে বলে দেব। কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। তোমার এত দেরি হলো কেন বলো তো? ওরে বাবা, আমি আমার এক পুরনো বন্ধু জমিদার নারায়ণ পাল, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি ডেকেছিলেন, সম্প্রতি শহরে এসেছিলেন, আজকে গেলেন। হ্যাঁ, জমিদার তোমার বন্ধু? তার মানে তো এলাহি খাবারের আয়োজন। সে আর বলতে কি নেই সেখানে বল। আমিষ নিরামিষ, ঝাল মিষ্টি শরবত ফল সব। ওকে তোদের কথাও বললাম, ও বলল ওর গল্পটাও বলতে তোদের। সে কি গো বরুণ জেঠু, ওনারও কোনো গল্প আছে নাকি? সে আর বলতে, তোরা শুনবি কিনা বল। বলো বলো। তবে শোন, আমি তখন রাধেশ্যাম গ্রামে নতুন ট্রান্সফার নিয়ে সে গ্রামে গেছি। গ্রাম সম্বন্ধে কিছুই জানি না। ওখানকারই জমিদার হলেন নারায়ণ পাল। একদিন আমায় ডেকে পাঠালেন। আরে আসুন আসুন, তা কেমন লাগছে এই গ্রাম? কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া তেমন সময়ও পাইনি গ্রামটা ঘোরার। তবে গ্রামের মানুষগুলো খুব ভালো, সরল মনের। শুধু শুধু কি? ওরা বলছিল আপনি নাকি কোনো কারণ ছাড়াই ইদানিং সপ্তাহে সপ্তাহে টাকা নেন। আমি চাই না, কিন্তু বাধ্য হয়ে করতে হয় বরুণ বাবু। বাধ্য হয়ে? ঠিক বুঝলাম না। কাউকে বলবেন না, এটা আমার বাবার আদেশ। কি আদেশ? হ্যাঁ হ্যাঁ, আদেশ। শুনুন তবে, বলতে কোনো লজ্জা নেই, বুঝলেন বরুণ বাবু? নাম নারায়ণ আর উপাধি জমিদার হলে কি হবে? আমার স্বভাব ঠিক তার উল্টো। কিরকম? মানে আমি একটু ভীতু টাইপের। আপনি হাসছেন? সরি সরি, প্লিজ প্লিজ বলুন। এই যে ভয়, আমার বাবা মারা যাওয়ার পর 6 মাস আমাকে ঘুমোতেই দেয়নি জানেন। আর তারপর পরশু রাত থেকে তো আমার ঘুম একদম উড়েই গেছে। ঘুম উড়ে গেছে পরশু রাত থেকে? তা কি হয়েছিল? বাবা এসেছিল। মানে এই তো বললেন উনি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছেন। তাহলে আবার মৃত মানুষ ফেরত আসে কিভাবে? আরে এসেছিল, ওটা বাবাই ছিল, কিন্তু পুরোপুরি না। পুরোপুরি না, অর্ধেক? একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ওটা বাবার আত্মা ছিল, সাদা রঙের। আচ্ছা, আমি তবে আপনাকে পুরোটা খুলেই বলি। বেটে। হরে কৃষ্ণ দাদা বাবু, আসবো? আমি হরে কৃষ্ণ দাদা বাবু নই, শুধু দাদা বাবু। এসো। শুধু দাদা বাবু আসবো? দাদা বাবু আসবো? ওই হরে কৃষ্ণ আর শুধুটা বাদ দিয়ে বলার চেষ্টা করো। বলো, দাদা বাবু আসবো? গে দাদা বাবু আসবো? আরে এসো এসো। তা এতবার হরে কৃষ্ণ কেন বলো তো? গে অভ্যেস দাদা বাবু। দুধটা দাও দাও দাও। একটা কথা বলবো দাদা বাবু, যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন, বলো। মাইনেটা যদি... ব্যবসার হাল তো দেখছো হরি কাকা, বাবা গেছেন বছর খানেক হলো, ব্যবসা তো পুরো লোকসানেই চলছে। এর মধ্যে মাইনে বাড়াতে বললে কি করে হয় বলো তো? আমি বলি কি, হরে কৃষ্ণ, তুমি বেকার খাটছো। মানে? তুমি হলে জমিদার, তুমি খাটবে কেন? লোকেরা তোমার হয়ে খাটবে আর তুমি শুয়ে বসে খাবে। তোমার হাতে ক্ষমতা আছে, কাজে লাগাও। ক্ষমতা কাজে লাগাবো কিভাবে? একে প্রতি সপ্তাহে গ্রামবাসীদের থেকে সাপ্তাহিক টাকা তোলো। না 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 না, এটা আমার পক্ষে অসম্ভব। সে আমি তোমার মায়না বাড়িয়ে দিচ্ছি হরি কাকা, এটা আমার পক্ষে অসম্ভব। তা তোমার এখন মাইনে কত? গে হরে কৃষ্ণ, 300 টাকা। ঠিক আছে, যাও, কাল থেকে তোমার মায়না বেড়ে হবে 301 টাকা। 1 টাকা? ও চাই না, ছাড়ো তাহলে, ওটাও ক্যান্সেল। আর বলছিলাম যে আলোগুলো সব জ্বালিয়ে যেও, আমার ঘুম পাচ্ছে। কোন দেশেতে জন্ম বাপু কৃষ্ণই জানেন। এত কথা কেন বলো তো? যা বলছি তাই করো না, জানো তো আমার ভূতের ভয়। ঘুম পাচ্ছে, আলো জ্বালিয়ে যেও।
কিপটে মেয়ে আমি ঘোচাচ্ছি, মাইনে আমি বাড়িয়েই ছাড়বো। এই ভূতের ভয়ই আমার একমাত্র অস্ত্র। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও। দাদা বাবু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারায়ণ, এই নারায়ণ, তুই ব্যবসা লাটে তুলে ঘুমোচ্ছিস কি করে? ওঠ। বাবা, ভূত, ভূত। চুপ, একদম চুপ। এই ভূত ভূত পরে করবি, আগে আমার কথা শোন। নিজের ভালো আর নিজের ভবিষ্যতের ভালো চাইলে তোর ওই হরি কাকার কথা শোন, আর ওর মাইনেটাও বাড়িয়ে দে, নইলে আমি তোকে ছাড়বো না। মনে রাখিস, আমার আত্মা কিন্তু শান্তি পায়নি। আমার আত্মার শান্তি চাস তো সাপ্তাহিক নেই। কিন্তু বাবা, এ তো অন্যায়। তুমি তো আমায় অন্যায় করতে শেখাওনি বাবা, বরং বারণ করেছো, মেরেছো, বকেছো যখন আমি অন্যায় করেছি। আমি তোকে ব্যবসা লাটে তুলতেও শেখাইনি। মানুষ বিপদে পড়লে নিজের ক্ষমতার সাহায্য নেয়, এটা কোনো অন্যায় নয়। যা বলছি কর, কোনো অনিয়ম দেখলে আমি আবার আসব, এসে আগে তোর গাড়টা মটকাবো, তারপর ভেবে দেখব তোকে নিয়ে কি করা যায়। কথাগুলো মনে থাকে যেন। এবার বুঝলেন বরুণ বাবু পুরো ব্যাপারটা? কে 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 ওখানে? দাদা বাবু, আমি যাই দাদা বাবু, মেলা কাজ পড়ে আছে, মেলা কাজ পড়ে আছে। হরে কৃষ্ণ। আমি তখনই বুঝে গিয়েছিলাম কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা নারায়ণ বাবু, আজ যদি অনুমতি দেন, আমি আপনার বাড়িতে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ রাতে কিন্তু আপনার বাবা আবার আসবে। হ্যাঁ মানে, কেন? ক্রমশ প্রকাশ্য, চুপচাপ শুধু দেখতে থাকুন। ইটস আ ম্যাজিক। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? তুই সাপ্তাহিক বন্ধ করে দিবি? তোর আমি আজকেই ঘাড় মটকাবো, ঘাড় মটকাবোই ঘাড় মটকাবো। বাবা, তুমি আসলে আসলে আমি কিছু বলিনি বাবা, ওইগুলো সব ওই পোস্টমাস্টার বলেছেন। তুই কি এখন অন্যের কথা মতো চলবি? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? ওকে তো আমি শেষ করবই, কিন্তু তার আগে যে তোমার খেলা শেষ। হরে কৃষ্ণ। মানে আমায় ক্ষমা করে দিন দাদা বাবু, আমি আর করবো না, লোভে পড়ে করেছিলাম। লোভ কিন্তু ভারী লোভনীয় হরি কাকা। নারায়ণ বাবু, ঘর শত্রু বিভীষণ দেখেছেন? হরি কাকা, তুমি আমায় ভয় দেখিয়ে এসব করেছো? ছি, ছোটবেলা থেকে তোমার কোলে পিঠে চড়ে ঘুরে বেরিয়েছি, তোমার কোলে আমি মানুষ হয়েছি। বাবা তোমাকে কত ভালোবাসতো, স্নেহ করত, আর তুমি এরকম করতে পারলে? ছি, আমার ভুল হয়ে গেছে দাদা বাবু। প্রথম থেকেই সন্দেহ ছিল আমার। সন্দেহ বাড়লো যখন দেখলাম হরি কাকা আমাদের কথা লুকিয়ে শুনছেন। নারায়ণ বাবু, আপনার বাবা একটা চিঠি লিখে গেছেন, ড্রয়িং রুমেই রাখা ছিল। আপনার বাবার আত্মা যা চায় ঠিক তাই করুন, এতে আপনার বাবার আত্মাও শান্তি পাবে আর গ্রামবাসীরাও। দেখি যে চিঠিটা, দেখি। হরি তোর পেছনে ষড়যন্ত্র করছে, তুই ওকে এক্ষুনি তাড়িয়ে দে আর সবার টাকা সবাইকে ফিরিয়ে দে, তবেই আমার আত্মা শান্তি পাবে। সেই কথা মতো জমিদার চাকর হরিনাথকে তাড়িয়ে সবার টাকা ফিরিয়ে দিল। কিন্তু বরুণ জেঠু, ওই চিঠিটা কি সত্যি সত্যি জমিদার বাবুর বাবার ভূত লিখেছিল বলো? হতে পারে
তবে হাতের লেখাটা আমার ছিল। মানে তুমি?